তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 3-এর সালোক সংশ্লেষের পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকের পর্বেই এই সালোক সংশ্লেষ এই অংশটা কমপ্লিট করিয়ে দেবো। আচ্ছা, আগেই বলেছিলাম, যখন পর্ব 1 শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে তোমাদের বইতে যেভাবেই থাকুক না কেন আমি সবসময় সালোক সংশ্লেষ কী এবং তার আলোক দশা এবং আলোক নিরপেক্ষ দশা এই দুটো দশা পড়াবার পরে তবেই আমি এই প্রত্যেকটা যে উপাদান সেই উপাদানগুলো পড়াই এবং সেগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রত্যেকটা বইতেই কম বেশি আমি যতগুলো বই দেখেছি সবকটা বইতে এই ভূমিকাগুলো আগে দেওয়া থাকে। এবার ভূমিকা যখনই আগে দেওয়া থাকে কি সমস্যা হয়, সেই জিনিসগুলো তো আলোক দশা পড়ছো না, অন্ধকার দশা পড়ছো না, তখন সেই জিনিসগুলো কি হয়, মানে প্রথম দিকে উপাদানগুলোর এই ভূমিকা পড়ার সময় মুখস্থ করে নেয় স্টুডেন্টরা। আমি সেটাই চাই না যে স্টুডেন্টরা জিনিসটা না বুঝে মুখস্থ করুক, সেই কারণে আগে আমি আলোক দশা অন্ধকার দশা পড়িয়ে দিয়েছি আগের পর্বগুলোতে। আজকে আলোচনা করব এই যে উপাদানগুলো লেগেছে সেই উপাদানগুলোর কি ভূমিকা। চলো শুরু করা যাক। আর তার সাথে সাথে আরও একটা টপিক আলোচনা করব, সেটা হলো সালোক সংশ্লেষের তাৎপর্য। আমার মনে হয় এই মানে সালোক সংশ্লেষের তাৎপর্য এই অংশটা সবাই কম বেশি না পড়ে গেলেও লিখতে পারবে, তাই না? কারণ আমরা সবাই অলরেডি জানি যে একমাত্র সালোক সংশ্লেষের মাধ্যমেই কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন ত্যাগ করে। সেজন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা সবাই লিখতে পারবে। সেজন্য আজকে প্রথমে আলোচনা করব এই যে উপাদানগুলো লেগেছে সালোক সংশ্লেষে, সেগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল সোর্স কোথা থেকে এবং সেগুলোর ভূমিকা কী। আচ্ছা, প্রথমেই আসবো, সেটা হলো CO2, কার্বন ডাইঅক্সাইড। আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ হলো 0.03%, কিন্তু বর্তমানে এই পার্সেন্টেজটা ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। আচ্ছা, উৎস কোথায়, মানে উদ্ভিদ এই কার্বন ডাইঅক্সাইডটা পাবে কোথা থেকে? স্থলজ যে সমস্ত উদ্ভিদগুলো সেগুলো পাতার সাহায্যে পত্ররন্ধ্রের মাধ্যমে ওরা সেটাকে গ্রহণ করবে, ব্যাপন প্রক্রিয়ায় সেটা শোষণ করে নেবে। আর যদি জলজ উদ্ভিদ হয়, জলজ উদ্ভিদরা কী করবে, যে জলে যে নিমজ্জিত অংশ আছে সেখান থেকেও ব্যাপন প্রক্রিয়াতেই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে নেবে। ঠিক আছে, তাহলে স্থলজ এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে এই দুটো হয়ে গেল, উৎস জানতে পারলাম। তারপর আসবো হলে ভূমিকা কী, কার্বন ডাইঅক্সাইডটা কোন জায়গাটায় কাজে লাগছিল। আলোক দশায় কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের কোনো ভূমিকা ছিল না। যদি তোমরা আগের পর্বগুলো দেখে থাকো তোমরা সেটা বলতেই পারবে কোথায় কাজে লাগছিল। আলোক নিরপেক্ষ দশাতে সেই জায়গাটায় কি বিক্রিয়া হচ্ছিল, এই জায়গাটায় লিখছি CO2, তার সাথে RuBP, 6খানা CO2 6খানা RuBP বিক্রিয়া করে উৎপন্ন করছিল হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। CO2-র কার্বনটা এর ভিতরে মানে ঢুকে গিয়েছিল, সেইটাকে বলা যাচ্ছিল অঙ্গারাত্মীকরণ। তাহলে এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কি, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে এবং সেই জিনিসটাকে PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার মাধ্যমে সেটাকে ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে। তাহলে উদ্ভিদ দেহে এইভাবে বাইরের CO2 বাতাসের CO2 প্রবেশ করছে। তাহলে এইটা হলো CO2-র ভূমিকা। আচ্ছা, এই জায়গায় কিন্তু বইতে অনেক ইতিহাস লাগতে পারে। তোমরা যদি বেসিক্যালি আলোক দশা অন্ধকার দশা পড়ে নিয়েছো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওই ধরো যে অন্ধকার দশার যে প্রথম বিক্রিয়াটা সেটা এখানে লিখে দিলেই হবে এবং তার সাথে সেই যেটা মানে লিখেছো বিক্রিয়াটা সেটা এক লাইনে এক্সপ্লেন করে দিলেই হবে। আচ্ছা, যেহেতু এখানেই কার্বন ডাইঅক্সাইডটা এইটার ভিতরে প্রবেশ করে যাচ্ছে বা আত্মস্থ হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে অঙ্গারাত্মীকরণ বলে। এই বিক্রিয়ার এই স্টেপটাকে অঙ্গারাত্মীকরণও বলে। তারপর আসবো হলো জল। এই জল উদ্ভিদরা কোথা থেকে পাবে সেটা আমরা সবাই জানি, মূলের মাধ্যমে এরা জলটাকে অভিস্রবণ প্রক্রিয়ায় গ্রহণ করে স্থলজ উদ্ভিদরা। আর জলজ উদ্ভিদরা একইভাবে যে অংশটা জলে ওদের ডুবে আছে সেই অংশটা থেকে নিমজ্জিত তল থেকে ব্যাপন প্রক্রিয়ায় জল গ্রহণ করবে। তাহলে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে হলো অভিস্রবণ প্রক্রিয়াতে, জলজ উদ্ভিদের ক্ষেত্রে হলো নিমজ্জিত তল থেকে ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করছে। আর যে সমস্ত উদ্ভিদগুলো হলো ধরো পরাশ্রয়ী, যেমন ধরো অর্কিড, রাসনা, এদের বায়বীয় মূল থাকে। এই বায়বীয় মূলের মাধ্যমে এরা বাতাস থেকে যে জলীয় বাষ্প সেটা গ্রহণ করছে। এদের ভূমিকা কী, তোমরা যখন আলোক দশা পড়েছো নিশ্চয়ই মনে আছে যে সূর্যালোকের ফোটন কণা এসে ক্লোরোফিলকে উত্তেজিত করে দিল। সেই সক্রিয় ক্লোরোফিল এসে কি করলো, প্রথমে এই জলকে ভেঙে দিল। তাহলে এই জায়গাতে সক্রিয় ক্লোরোফিল এসে কি করলো, জলকে ভেঙে দিল H+ এবং OH-এ। এই যে জল ভেঙে গেল হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে, হাইড্রোজেন আয়ন হাইড্রক্সিল আয়নে, এখান থেকে এইটা চলে যাবে, কে গ্রহণ করে নেবে H+কে, NADP+
আর OH মাইনাস থেকে কি হয়ে যাবে, 4খানা OH হবে, সেখান থেকে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন তৈরি হবে। তাহলে জলের ভূমিকা কি? জলের ভূমিকা এই বিক্রিয়াটা তো প্রথমে লিখবেই, আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে অক্সিজেন যেটা বাতাসে উৎপন্ন হচ্ছে সেইটার উৎস হলো কিন্তু জল। এই প্রশ্নটা অনেক সময়ই আসে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় সেটার সোর্স কি, সেটার উৎস কি? সেটার উৎস হলো এই জল। এই জলটা থেকেই H+OH- ভেঙে যাচ্ছে, H+টাকে NADP+ গ্রহণ করে নিচ্ছে, আর OH- থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে গিয়ে 2 অণু জল তৈরি করছে এবং 1 অণু অক্সিজেন তৈরি করছে, যে অক্সিজেনটা বাতাসে বেরিয়ে আসছে। ক্লিয়ার? তাহলে সালোক সংশ্লেষের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পরিবেশের জন্য, যে অক্সিজেন রিলিজ করছে, সেইটা কিন্তু হচ্ছে এই জল থেকে, সেটার উৎস হলো এই জল। এই জিনিসটাই তোমরা বুঝিয়ে লিখবে। বিক্রিয়াটা প্রথমে লিখবে, বিক্রিয়া থেকেই OH- থেকে যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এই জিনিসটা লিখবে, এবং তারপরে এই জিনিসটা এক্সপ্লেন করে দেবে নিজেদের ভাষায়। বইতে যেভাবে আছে অনেকগুলো পয়েন্ট বা অনেক কিছু, এত কিছু দরকার নেই। এই জায়গাটা পরিষ্কারভাবে বুঝিয়ে বললেই কিন্তু যথেষ্ট। এই জায়গাটায় আমি দেখেছি অনেক খুব ভালো রাইটারের বইতেও খুব বেশি এক্সপ্লেন করা আছে, সেই জিনিসগুলো মুখস্থ করে অনেক স্টুডেন্ট লিখতে চেষ্টা করে, তার ফলে কিন্তু প্রচুর ভুল হয়ে যায়। সেই জন্য তোমরা আলোক দশা অন্ধকার দশা বুঝে নিয়ে এই জায়গাটা লেখো, নিজেদের ভাষায় লেখো, বুঝিয়ে দাও, তাহলে দেখবে এই জিনিসটা অনেক সোজা হয়ে যাবে। তারপর হলো আলো। আলোর উৎস কি? আমরা সবাই জানি সূর্যালোক। সূর্যালোকের যে রশ্মি, তার ভিতরে যে সবচেয়ে শক্তিশালী যে কণা রয়েছে সেটা হলো ফোটন কণা। এই ফোটন কণাই সমস্ত শক্তির উৎস। তাহলে এই ক্ষেত্রে আলোর উৎস হিসেবে ফোটন কণা লিখলাম। এই ফোটন কণা করে কি? প্রথম এই ফোটন কণার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পয়েন্ট হবে। তোমরা যখন আলোক দশা পড়েছো, যখন ফটোফসফোরাইলেশন পড়েছো, সেই জায়গাটা এক্সপ্লেন করে লিখতে হবে। প্রথম যে পয়েন্ট সেটা, এই যে ফোটন কণা করেটা কি? ক্লোরোফিলকে উত্তেজিত করে দেয়, সেইটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্ট, এই যে উত্তেজিত ক্লোরোফিল গিয়ে কী করলো, এই যে জলকে ভেঙে দিল এবং সেখান থেকে H+OH- তৈরি হলো, সেখান থেকে অক্সিজেন বার হলো। এই জিনিসটা কথায় বলবে, মুখে বিক্রিয়াটাকেই ওয়ার্ডে লিখবে। আর তারপরের যে থার্ড পয়েন্ট সেটা হলো, পাতার মধ্যেই থাকছে ADP, অ্যাডেনোসিন ডাইফসফেট। এটাই ইনঅর্গ্যানিক ফসফেট, যেটা ওই যে জেট প্রকল্পেও চক্রাকার বা অচক্রাকার যে ফটোফসফোরাইলেশন হচ্ছে সেটার মধ্যে দিয়ে যাওয়ার সময় ইনঅর্গ্যানিক ফসফেট উৎপন্ন হচ্ছে। সেই ইনঅর্গ্যানিক ফসফেটটা ADPর সাথে যুক্ত হয়ে ATP তৈরি করে। ATP হলো শক্তি। এই শক্তিটাই কোথায় কাজে লাগে? আলোক নিরপেক্ষ দশাতে গিয়ে কাজে লাগছে। এই জিনিসটাও এক্সপ্লেন করতে হবে। সেই কারণেই বললাম, এই যে আলো, যেটা আলোর যে ভূমিকা, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পয়েন্ট হবে। প্রথম আলো যে এসে কি করলো, তাহলে ক্লোরোফিলকে উত্তেজিত করে দিল, ক্লোরোফিল গিয়ে জলকে ভেঙে দিল এবং সেখান থেকে H+ এবং OH- উৎপন্ন হলো, নিয়ে সেখান থেকে অক্সিজেন তৈরি হলো। সেই বিক্রিয়াগুলোর অত ডিটেল লিখতে হবে না, H+কে NADP+ নিল বা OH- থেকে জল আর অক্সিজেন উৎপন্ন হলে এই জিনিসটা কথায় লিখে দেবে ছোট করে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো চক্রাকার এবং অচক্রাকার ফটোফসফোরাইলেশন পদ্ধতিতে কি হয়, ইনঅর্গ্যানিক ফসফেট তৈরি হয়। সেই ইনঅর্গ্যানিক ফসফেটটা পাতাতে রয়েছে ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট, সেটার সাথে বিক্রিয়া করছে, নিয়ে ATP তৈরি করছে। আমাদের শরীরেও আমরা যখন খাদ্য খাই, ATP কি হয়, আলটিমেটলি আমাদের মাইটোকন্ড্রিয়ায় গিয়ে ATP উৎপন্ন হয়, সেটার মাধ্যমে আমরা কাজ করছি। তাহলে সমস্ত শক্তির যে উৎস সেটা হলো ATP। উদ্ভিদের দেহে সেইটাই তৈরি হচ্ছে এবং সেইটা গিয়েই অন্ধকার যে দশার যে বিক্রিয়াগুলো হওয়ার জন্য ওদেরকে শক্তি যোগাচ্ছে। এইগুলো 2-3টে পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে লিখতে হবে। তারপর আসবো সালোক সংশ্লেষীয় রঞ্জক। সালোক সংশ্লেষের জন্য বেশ কতগুলো রঞ্জক আছে যেটা সাহায্য করছে। প্রথম আমরা তো জানি ক্লোরোফিল ছাড়া এটা হবে না। ক্লোরোফিলের অনেকগুলো ভাগ আছে, ক্লোরোফিল A, B, C, D, E। প্রধানত আমরা ক্লোরোফিল A এবং B নিয়েই মাথা ঘামাবো। এই যে ক্লোরোফিল, এটা পরফাইরিন যৌগ সমন্বিত একটা যৌগ, যেটার মধ্যে 4খানা পাইরল বলয় আছে। তো এই জায়গাটা আমি একটা ছবি দিয়ে দিয়েছি, এখানে দেখো 4খানা পাইরল বলয় রয়েছে। আচ্ছা, এটা কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, এই 5টা দ্বারা গঠিত। এক্ষেত্রে ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B এর যে সংকেত সেটা একটু পড়ে রাখলে ভালো। কিভাবে মনে রাখবে? বেশ সোজা, দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, এরমভাবে লিখে নেবে। এক্ষেত্রেও তাই, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম।
এক্ষেত্রে কার্বনটা 55, এক্ষেত্রেও কার্বন 55, এক্ষেত্রে হাইড্রোজেন 72, এক্ষেত্রে হাইড্রোজেন 70, এক্ষেত্রে অক্সিজেন 5, এক্ষেত্রে অক্সিজেন 6, এক্ষেত্রে নাইট্রোজেন 4, এখানেও নাইট্রোজেন 4, ম্যাগনেসিয়াম 1, ম্যাগনেসিয়াম 1। একটা জিনিস দেখো, যখন আমরা সংকেতটা লিখেছি ম্যাগনেসিয়াম একখানায়, তার মানে এই যে যৌগের গঠনের মাঝখানে কিন্তু ম্যাগনেসিয়াম থাকবে। ম্যাগনেসিয়ামকে ঘিরে পাইরল বলয়গুলো থাকছে এবং সেই পাইরল বলয়গুলো চারটে চারপাশে অবস্থান করছে। আচ্ছা, এখানে বলে দিই সালোক সংশ্লেষের ক্ষেত্রে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি কিন্তু মুখ্য ভূমিকা গ্রহণ করছে। এছাড়াও বেশ কিছু সহায়ক যে বেশ কিছু আর কি রঞ্জক রয়েছে, যেগুলো ডাইরেক্টলি বা সরাসরিভাবে সালোক সংশ্লেষ করতে সাহায্য করে না, কিন্তু মানে ইনডাইরেক্টলি হেল্প করে। যেমন ক্যারোটিন ও জ্যান্থোফিল, এই দুটো কি করে, নিজেরা সালোক সংশ্লেষ করতে পারে না, কিন্তু সূর্যের যে শক্তিটাকে গ্রহণ করে এই যে ক্লোরোফিল এ কে পাঠিয়ে দেয়। এবার ক্লোরোফিল এ বাকি কাজটা করে। তাহলে ক্লোরোফিল এর মাধ্যমে এরা কাজ করছে। আচ্ছা, এখানে বলে দিই যে এই ক্লোরোফিলগুলো কী কাজ করছে। আমরা সবাই জানি যখন সূর্যের ফোটন কণা আসছে, কি হচ্ছে, ফোটন কণাটা এসে এই ক্লোরোফিলকেই উত্তেজিত করে দেয় এবং সেই সক্রিয় ক্লোরোফিল গিয়ে কি হচ্ছে, জলকে ভেঙে দিচ্ছে। জলকে ভাঙা থেকেই বিক্রিয়া শুরু হচ্ছে। তাহলে ক্লোরোফিল ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরুই হবে না। সেই জন্য এটা খুব খুব গুরুত্বপূর্ণ ক্লোরোফিল এই জিনিসটা। আচ্ছা, অনেক উদ্ভিদ দেখবে যেগুলো পার্পেলিশ টাইপের হয়, যেগুলোর ভিতরে সবুজ ভাব কম, সেক্ষেত্রে কিন্তু এই যে তোমার অন্যান্য যে রঞ্জকগুলো, সেগুলো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে চালিয়ে দেয়। সরাসরিভাবে নিজেরা গ্রহণ করে না, সূর্যালোকের শক্তিটা এরা গ্রহণ করে ক্লোরোফিল একে দিয়ে দেয়, সেই ক্লোরোফিল এ এই কাজটা করে। এখন আলোচনা করব সালোক সংশ্লেষের শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালী। নামটা খেয়াল করো, শোষণ বর্ণালী, কার্য বর্ণালী। মানে বর্ণালী কাকে বলে, সূর্যের থেকে যে আলো পাচ্ছি সেই আলোটাকে একটা প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে কি হয়, বিভিন্ন রঙে ভাগ হয়ে যায়। দেখো আমি এগুলো লিখেছি, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটাকেই বলে বে, নি, আ, স, হ, কলা, এইভাবেই তো থাকে। রামধনুর রঙও তাই, ঠিক আছে। বা ধরো ভিবজিওর, একই ব্যাপার। তাহলে যখন যে সূর্যালোকের যে দৃশ্যমান আলো, যেটা আমরা চোখে দেখতে পাই, সেইটার রেঞ্জ কত, 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার। তাহলে এইখানে দেখো আমি একটা গ্রাফ এঁকেছি, এই গ্রাফটার ক্ষেত্রে এইখানে 390 থেকে শুরু হয়েছে, এদিকে হলো মোটামুটি 760। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এর প্রথম দিকে হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই অংশ। কার্য বর্ণালী হলো এই যে আলো শোষণ করলো, তারপরে যে সালোক সংশ্লেষ হচ্ছে, সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ যে আলো শোষণের ফলে হচ্ছে, সেটাকেই বলছে হলো কার্য বর্ণালী। পরীক্ষায় দেখা গেছে যে এই যে অংশে ধরো নীল অংশ, এখানে নীল বেগুনি এই অংশটা, আর লাল কমলা এই অংশটা, এই দুটো অংশে সালোক সংশ্লেষের আলো শোষণ করলে সবচেয়ে বেশি পরিমাণ সালোক সংশ্লেষ হয়। তাহলে এই জিনিসটাকে বলছে হলো কার্য বর্ণালী। কার্য বর্ণালী তাহলে কি, যে বেগুনি আর লাল এই দুটো, মানে নীল আর লাল এই দুটো অংশে, নীল মানে কিন্তু এক্স্যাক্ট নীল নয়, বেগুনির নীল যে এইটা, আর এখানে কমলা লাল এই অংশটাতে সবচেয়ে বেশি পরিমাণে সালোক সংশ্লেষ হচ্ছে। তাহলে এই দুটোকে বলছে হলো কার্য বর্ণালী। আর যেটা শোষণ বর্ণালী মানে কি, কোনো একটা ক্লোরোফিল, কোনো একটা রঞ্জক যে পরিমাণ প্রত্যেকটা যে আলোক বর্ণালীতে যতটা শোষণ করছে সেইটার ওপর নির্ভর করছে। এই যে গ্রাফটা, এখানে হলো আলোর শোষণ আর এখানে হলো তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এখানে দেখতে পাচ্ছ বেগুনি নীলে বেশি হয়েছে, তারপর ধীরে 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 কমে গিয়ে মানে একটা মিনিমাম হয়েছে, এখানে গিয়ে আবার বেশি হয়েছে। তাহলে এইটা হলো আলোর শোষণ, কত শোষণ হয়েছে, আর এই দিকটা হলো আলোর তরঙ্গ। আর এইটা হলো সালোক সংশ্লেষের হার বুঝিয়েছি। দেখো সালোক সংশ্লেষের হার, এখানে এতটা পরিমাণ আলো শোষণ করার ফলে কিন্তু কি হয়েছে, নীল আকাশিতেও অল্প বিস্তর সালোক সংশ্লেষের হার আছে, সবুজে গিয়ে একেবারেই নেই, তারপর আবার ধীরে ধীরে কমলা থেকে আছে। তাহলে বোঝাতে পারলাম যে আলো মানে শোষণ বর্ণালী আর কার্য বর্ণালী দুটো কিন্তু আলাদা। শোষণ বর্ণালী বেগুনির একটা, নীল আকাশি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল হয়, কিন্তু কার্য বর্ণালী মানে হলো যে তরঙ্গ দৈর্ঘ্যটা শোষণ করে ও এফেক্টিভলি সালোক সংশ্লেষ করছে, অক্সিজেন উৎপন্ন করতে পারছে, সেই জিনিসটাকেই ধরা হচ্ছে। তাহলে কার্য বর্ণালীর ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এই রেঞ্জটা নীল বেগুনি আর এখানে লাল, এই নীল আর লাল এই অংশ দুটোতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হচ্ছে। তোমরা যারা
গ্রো লাইট ইউজ করা দেখেছো, অনেক সময় ভিডিওতে দেখায় না যে গ্রো লাইট ইউজ করে কিছু ব্যবহার মানে হচ্ছে। যেমন ধরো ঘরের মধ্যে কেশর চাষ এখন খুবই এটা পপুলার হয়েছে, তোমরা সার্চ করেও দেখতে পারো যে বাড়ির মধ্যে কেশরের যে গাছ সেটা বসিয়ে কেশর উৎপন্ন করছেন। সেক্ষেত্রে দেখবে যে ঘরের মধ্যে গ্রো লাইট ইউজ করা হয়। গ্রো লাইটটা দেখতে অনেকটা পিঙ্কিশ, লাল আর নীল মিলে অ্যাকচুয়ালি পিঙ্কিশ আলো ব্যবহার করা হয় যাতে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি পরিমাণ হয়। তোমরা যারা আঁকা শিখেছো নিশ্চয়ই জানো লাল আর নীল মেশালে পিঙ্ক হয়, গোলাপি হয়। সেই জন্যে এই যে গ্রো লাইট ব্যবহার করা হয়, যেটা সূর্যের আলোর পরিবর্তে যেটা উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা পিঙ্কিশ হয়, কারণ ওর ভিতরে লাল আলো এবং নীল আলো এই দুটো তরঙ্গকেই ব্যবহার করা হয়, বাকিগুলো দেওয়া হয় না, কারণ সেই আলোগুলোতে খুব একটা বেশি উদ্ভিদ কিছু সালোক সংশ্লেষ করে না। ক্লিয়ার? তাহলে আল বর্ণালী আর কার্য বর্ণালীও কিন্তু খুব ভালো করে পড়ে নেবে। এখন আলোচনা করব এই যে সালোক সংশ্লেষের তাৎপর্য। প্রথম যে তাৎপর্যটায় আসি সেটা কি, মানে পৃথিবীতে সমস্ত যে প্রাণীরা আছে, সমস্ত যে জীবেরা আছে, তারা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, নিঃশ্বাসের মাধ্যমে নিঃশ্বাস যখন ত্যাগ করছে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। একমাত্র এই যে সবুজ উদ্ভিদ ব্যাকটেরিয়াও আছে যারা কি করে, এই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে অক্সিজেন উৎপন্ন করতে পারে। সেই কারণে আমরা জীবেরা ভীষণভাবে এই উদ্ভিদের ওপর নির্ভরশীল এই অক্সিজেন উৎপন্ন করার জন্য। আজকে আমরা যে ড্রাস্টিক্যালি এই গাছ কেটে ফেলছি বা বিভিন্ন কিছু হচ্ছে, সেটা কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছি। দেখতেই তো পাচ্ছ যে টেম্পারেচারের এত বেশি টেম্পারেচার, কত তাড়াতাড়ি কত বেশি রকম গরম পড়ছে, তার সাথে সাথে অক্সিজেনেরও কিন্তু অভাব হচ্ছে। এমন দিন আসতে খুব বেশি দেরি নেই যেদিন আমরা অক্সিজেনের অভাবে মারা যেতেও পারি। বা ধরো কোনো অসুস্থ ব্যক্তি যার শরীরে অক্সিজেনের অভাব হতে পারে এই রকম, বা বাতাসে অক্সিজেনের লেভেল ফল করে যাবে, ফলে যারা অসুস্থ, যাদের ধরো রেসপিরেটরি প্রবলেম আছে, তারা কিন্তু ভীষণভাবে সাফার করবে। এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যইভাবে মনে রাখতে হবে। সেজন্য সালোক সংশ্লেষ পড়ো, বোঝো, অবশ্যইভাবে তাৎপর্যটুকু সবসময় মাথায় রেখো যে একটা গাছ যে কেটে ফেলা হচ্ছে সেটা কিন্তু অনেক অনেক অক্সিজেন দিত, যে হাজার মানুষ যে নিঃশ্বাস নিচ্ছে, অক্সিজেন গ্রহণ করছে, সেটা কিন্তু উদ্ভিদ থেকেই আসছে। আর দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ তাৎপর্য সেটা হলো এই যে সূর্যের যে শক্তি, সেইটা একমাত্র স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে হলো উদ্ভিদ, আর কেউ পারে না। আমরা যতই অ্যানিম্যাল প্রোটিন খাই না কেন, অ্যানিম্যালটাও যেটা খেয়ে বড় হচ্ছে সেটা কিন্তু উদ্ভিদ। তার মানে ওর পুষ্টিটা আসছে কিন্তু উদ্ভিদের শরীর থেকে। উদ্ভিদের শরীরে এই পুষ্টিটা হওয়ার জন্য উদ্ভিদ কি করেছে, সূর্যের থেকে যে ফোটন কণা সেটা শোষণ করেছে। সূর্যের শক্তিটাই কিন্তু স্থৈতিক শক্তিরূপে, স্থৈতিক যেটা স্থিতিশীল হচ্ছে, সেটা ওর শরীরে এসে জমাট বাঁধছে। সেই জন্য উদ্ভিদরা সমস্ত শক্তির, যে সূর্যের শক্তির পরে সেই শক্তিটা যারা গ্রহণ করে সেটা হলো উদ্ভিদ। তাহলে আমরা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি উদ্ভিদের ওপর ভীষণভাবে নির্ভরশীল, খাদ্যের জন্য, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস সেটার জন্য, সব কিছুর জন্য। তাহলে এই জিনিসটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সালোক সংশ্লেষের তাৎপর্য অবশ্যই পড়ে রাখো, সাধারণত পরীক্ষায় ছোট প্রশ্ন হিসাবেই আসতে পারে, এর বেশি কিছু নয়। আচ্ছা, এখানে বলে রাখি, আলোক দশা এবং অন্ধকার দশা, আলোক নিরপেক্ষ দশার পার্থক্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আসে। শোষণ বর্ণালী এবং কার্য বর্ণালীর পার্থক্যও আসে, ভালো করে পড়ে রাখবে। আশা করি বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।